সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এনিগমা মাল্টিমিডিয়ার একটি অনুষ্ঠান আমাদের কথা। আপনারা নিশ্চয়ই এতদিনে জানেন যে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছে, যেটার নাম হচ্ছে দোয়েল। এই দোয়েল কার্যক্রম শুরু করার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদের এখানে কাজ করতে এসছেন আমাদের বিভিন্ন কলিগসরা। তাদের মধ্যেই আমাদের একজন সিনিয়র প্রডিউসার মিস্টার ওয়ালিদ হাসান আছে আমাদের এই পর্বে। ওয়ালিদ, আপনাকে স্বাগতম। ওয়ালিদ আমাদের এখানে সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করছেন। এছাড়াও উনি বিভিন্ন গানের অনুষ্ঠান করেন, উনি বইমেলার অনুষ্ঠান করেন, অনেক কাজের সাথে উনি এখানে সম্পৃক্ত। এছাড়াও ওয়ালিদের একটা ব্যক্তিগত প্রতিভার জায়গা আছে, আমরা সেটা নিয়েও এখানে আলোচনায় কথা বলবো। চলুন ওয়ালিদের অভিজ্ঞতাটা শোনা যাক। ওয়ালিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনার সাথে তো কথা বলার সুযোগ হয় না, আপনি অনেক ব্যস্ত থাকেন। ওয়ালিদ, আপনার কর্মজীবন শুরু হলো বৈশাখী টেলিভিশন দিয়ে। আপনি রাজবাড়ির লোক, ঢাকায় মিডিয়াতে কাজ করতে আসা, এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। এটা শুরু করার আগে আপনাকে একটা ধন্যবাদ দিতে আমি চাচ্ছি যে এই ভাবনাটার জন্য, যে আমরা যারা ক্যামেরার পিছনে কাজ করি তাদেরকে ক্যামেরার সামনে আনার যে ভাবনাটা আপনার, এবং ভাবনা থেকে সেই ভাবনাটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এখন যেটা হচ্ছে যে আমার শুরুটা করতে গেলে আমার আসলে আরেকটু আগে থেকে যেতে হয়। যেটা ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের তখন একটা মাত্র টেলিভিশন চ্যানেল ছিল, বিটিভি, এবং আমরা প্রতি শুক্রবারে বাংলা সিনেমা দেখতাম। এবং সিনেমাটা দেখার যেটা ছিল হচ্ছে যে আমাদের বাড়িতে উঠানের উপরে সবাই বসে যেত। ওই থেকে হচ্ছে অনেক মানুষের যে রিয়াকশান, নায়কের প্রতি ভালোবাসা, ওইখান থেকে আমার ভিতরে একটা জাগলো যে আমি নায়ক হব, অভিনেতা হব। তখন কি করা যায়, আমাকে অনেকেই বুদ্ধি দিল যে তাহলে শিখতে হবে অভিনয়টা। আমাদের ওখানে একটা থিয়েটার ছিল, তার নাম হচ্ছে চারণ থিয়েটার। এটা গ্রাম থিয়েটারের একটা অংশ। ওখানে যেতেন সেলিম আল দীন, হুমায়ুন ফরিদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমাকে কেউ নেবেন না, এত ছোট, কিন্তু আমার আগ্রহ এবং এটি দেখে আমাকে নিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সেলিম আল দীন আমাকে এতটা ভালোভাবে গ্রহণ করলেন, আমাকে খোকা বলে ডাকতেন। আমরা গ্রাম থিয়েটারে কাজ করার সময় একটা গ্রাম থেকে আরেক গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চলে চলে যেতাম নৌকায় করে। উনি আমাকে শিখিয়েছেন কোন মাছ কখন খেতে স্বাদ। উনি আমাকে শিখিয়েছেন যে কৃষক তার পূর্বপুরুষের আবাদি জমির পাশ দিয়ে হেঁটে গিয়ে বুকে সাহস সঞ্চার করে। আমার ভিতরে অভিনেতা সত্তা থেকে লেখক সত্তাটাও আস্তে আস্তে বেড়ে উঠতে থাকলো। তারপর আমরা বাচ্চাদের নিয়ে একটা সংগঠন করলাম, নাম হচ্ছে আবল তাবল শিশু সংগঠন, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। ওয়াহিদুল হক আসতে শুরু করলেন, এই ব্যক্তির সাথে কাজ করা। তারপরে আমরা যখন লেখক সত্তাটা আমার ভিতরে জাগলো, তখন হচ্ছে যে TCSD নামে একটা সংগঠন আছে, থিয়েটার সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। তার একটা ওয়ার্কশপ করলো 7 দিনের, নাট্য রচনা শৈলী। আমি ওখানে গ্রাম থিয়েটারের থেকে আমাকে ওখানে পাঠানো হলো, যেহেতু আমি ছোটোবেলা থেকে একটু লেখালেখির ভিতরে ছিলাম। ওখানে গাজী রাকায়েত ছিলেন প্রশিক্ষক। আমাকে 5 মিনিটের একটা নাটক লিখতে বলা হয়েছিল, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার উপরে। তো আমি রাজবাড়ির মধ্যে প্রথম হলাম গাজী রাকায়েতের এটাতে। উনি আমাকে একটা কথা বললেন, ঢাকা গেলে যেন ওনার সাথে যোগাযোগ করি। আমি জাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিয়েই ঢাকাতে চলে আসছি। ঢাকাতে এসে কত সালের ঘটনা? এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালে ঢাকাতে এসে আমি প্রথম কাজ শুরু করি মিনহাজ ভাইয়ের সাথে, প্রথম ওনার 3rd অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ। আমি একটু সংক্ষেপে বলি, যেহেতু অনেক বড় ঘটনা। মিনহাজ ভাই তখন ছিলেন 21 টিভিতে। উনি 21 টিভির জন্য একটা নাটক বানাচ্ছিলেন। তো আমি ওনার সাথে কাজ করতে যাই। আমাকে নিয়ে যান হচ্ছে মাসুদ ভাই, ওনাকে অনেক ইয়েতে। তো ওনার 3rd অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করি। তারপর আমি ইটিভি থেকে প্রফেশনালি কাজ, ইটিভির এটাকে বলে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। তখন আমার ভিতরে তো অভিনেতা হওয়ার একটা শখ রয়ে গেছে, কিন্তু
আমি দেখছি যে আমি শুধু ডিরেকশানের দিকে চলে যাচ্ছে, আমাকে সবাই ডিরেকশানে ডাকতেছে, কিন্তু অভিনয় জায়গাটা, আমি তখন সদ্য ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছি, মানে অনার্সে ভর্তি হব, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, চান্স পেলাম না, যেহেতু আমার স্বপ্নটা হচ্ছে নাটকের দিকে, ওই স্বপ্ন থেকেই ভেবেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলাতে ভর্তি হব, কিন্তু আমি চান্স পেলাম না। তখন হচ্ছে থিয়েটার স্কুল নামে একটা সংগঠন করেছিলেন আব্দুল্লাহ মামুন, ওনার ওখানে মানে 1 বছরের একটা কোর্স। এই কোর্স করতে যেয়ে আমাকে সবার সাথে পরিচিত হলো, যারা বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, এবং আমার সৌভাগ্য যে যারা এখন কিংবদন্তি তাদের সবার সাথে আমার কাজ করার এবং তাদেরকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। থিয়েটার স্কুলে কোর্স করার পর আমাকে আতাউর রহমান নাগরিকে জয়েন করার জন্য বললেন, নাগরিক নাট্য সম্প্রদায়। নাগরিক নাট্য সম্প্রদায়ে আমি যখন প্রথম দিন গেলাম, সেদিন আমার প্রথম আলী জাকেরের সাথে দেখা, যাকে আইডল মানি, এবং তাকে দেখার খুব ইচ্ছা ছিল। প্রথম দেখে প্রথম কাজ, এবং প্রথম দিনই সেও খোকা বলে ডাকলো, খোকা তুমি কোথায় যাবো? তখন আমি হচ্ছে বাংলা মোটরে থাকি, আমি বললাম আমি বাংলা মোটরে যাব। চলো, আমি তো শেরাটনে যাচ্ছি। উনি তো ওনার গাড়ির সামনে বসতেন, আমি পিছনে বসে, আমি না তখন কল্পনায় আছি, আমি কি সত্যি আলী জাকেরের পাশে যাচ্ছি? উনি আমাকে বললেন যে তুমি কি হতে চাও? আমার তো স্বপ্ন ছিল আমি ডিরেক্টর হব, কিন্তু কেন যেন তাকে বলে ফেললাম আমার স্বপ্ন ছিল আমি অভিনেতা হব, আর তাকে আমি বলে ফেললাম আমি ডিরেক্টর হব। তাই নাকি? তাহলে তুমি কালকে আমার অ্যাসিস্ট্যান্ট থিয়েটারে। কালকের থেকে আমরা নতুন নাটক শুরু করেছি, ছায়ানট নামে একটা নাটক, উৎপল দত্তের লেখা, ওনার ডিরেকশানে। এই যে আমার শুরু হলো। তারপরে গাজী রাকায়েত, উনিও ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়ে, উনিকে পরিচয় দিলাম, উনি চিনলেন। উনি আমাকে বললেন যে তখন উনি একটা কাজ পেয়েছেন, বাংলা ভিশন তখন প্রথম অন এয়ারে আসবে, বাংলা ভিশন চ্যানেল। উনি আমাকে বললেন যে ওদের একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে যে নাট্যকার, অভিনেত্রী সবাই নতুন হতে হবে। তো আমি তো তোকে চিনি, তোকে একটা গল্প দিচ্ছি, ধারাবাহিক নাটক লিখতে হবে, প্রথম পর্বটা লিখে আমাকে দেখাবি, যদি এটা ভালো হয় দেন আমি তোকে বলবো লিখতে, আর না হলে এবার আজীবনের জন্য নাটক লেখা ছেড়ে দিতে হবে। আমি একদম লিখতে বসলাম। আমি বাড়ির থেকে কিন্তু আমাকে পাঠাবে না, এক পর্যায়ে এটাকে পালিয়ে আসাও বলে, ঢাকাতে পালিয়ে এসে মানে চলে আসা। আমি নাটক লিখলাম, নাটক লিখে আমি তার বাসা তখন আদাবরে, আমি থাকি বাংলা মোটরে। কারণ আমি যে তার ওখানে যাব, তখন হচ্ছে যে আমার কাছে টাকা নেই। আমি বাংলা মোটর থেকে আদাবর পর্যন্ত হেঁটে গেছি তার বাসায়, হেঁটে গিয়ে তার রিসেপশনে বসে আছি, তাকে কল দেওয়া হলো, আমি বসে আছি, উনি নামলেন, উনি একটা গাড়ি ঠিক করলেন, সারা ঢাকা শহর ঘুরলেন ওনার কাজে। ওর ভিতরে গাড়ির মধ্যে আমি স্ক্রিপ্টটা পড়ে শোনালাম, উনি কিছুই বলেন নাই। সারাদিন কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় গেছি, উনি সিঁড়িতে উঠতে বললেন ভালো লেখছিস, বাকিগুলো লেখ। আমি তখন হচ্ছে যে কাজের ইয়েতে আমি আসবো যে আবার, আমার কাছে টাকা নেই, কিন্তু আনন্দে আমার দ্বিগুণ শক্তি হয়ে গেছে, আমি আবার ফিরে এসে আবার লিখতে বসছি। এটা হচ্ছে আমার নাটক লেখার শুরু হলো গাজী রাকায়েত দিয়ে। আমার আর অভিনেতা হওয়া হলো না, আমি তখন ডিরেকশানেই চলে গেলাম। গাজী রাকায়েতের সাথে উনি আমাকে পার্মানেন্টলি নিয়ে নিলেন, ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট এবং ওনার স্ক্রিপ্ট রাইটার। আমি অনেকগুলা প্রায় 10-12টা নাটক গাজী রাকায়েতের একক এবং ধারাবাহিক আমি লিখেছি, উনি ডিরেকশন দিয়েছেন, এবং ওনার সাথে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। এর ফাঁকে হচ্ছে 21 টিভির আমি কাজগুলো করি মিনহাজ ভাইয়ের সাথে। তারপরে হচ্ছে যে 21 টিভি যখন হলো, নাটক কমে গেল, তখন আমি ইউনিসেফের টুকটাক কাজগুলো করতাম, যে ফ্রিল্যান্সিং হিসাবে ইউনিসেফের কাজ করতে গিয়ে বাংলা ভিশনের একজন প্রডিউসারের সাথে আমার পরিচয় হলো। উনি বললেন যে আমাদের এখানে নিয়ে করার জন্য। আমি ওখানে 1 বছর মতো কাজ করলাম বাংলা ভিশনে। তখন ওখানে কাজ করতে গিয়ে আমি একটা নাটক লিখলাম, যে নাটকে 2টা চরিত্র, আমি আলী জাকের এবং আসাদুজ্জামান নূর, ওনার দুজনকে চিন্তা করে আমি নাটক লিখলাম। তো আমি তখন যেহেতু আলী জাকেরের সাথে আমি অ্যাসিস্ট করছি থিয়েটারে, আমি ওনাকে গল্পটা ওনাকে বললাম যে আমি একটা নাটক লিখেছি, তো আমি চাই যে আপনি অভিনয় করেন। তো উনি আমাকে বললেন, দেখ আমি তো ভালো স্ক্রিপ্ট ছাড়া অভিনয় করি না, তুই আমাকে দে স্ক্রিপ্টটা। আমি তখন হচ্ছে যে থিয়েটার শেষ করে ওনার বাসায় চলে গেলাম,
বনানীতে ওনার বাসায় যেয়ে তখন হচ্ছে আমি জাস্ট ওনার স্ক্রিপ্টটা দিয়ে আমি মহাখালী পর্যন্ত আসছি। তখন নতুন ফোন নিয়েছি, শুধু মানে খুব এটি আমাকে উনি ফোন দিয়েছেন যে তুই কোথায়? আমি বললাম যে আমি মহাখালীতে। বলে যে তোর নাটক স্ক্রিপ্টটা আমি এক নিঃশ্বাসে পড়েছি, ভালো হয়েছে, কবে থেকে শুটিং? আমি আবার তার ওখানে ফিরে গেলাম, ফিরে যেয়ে বললাম যে বলতেছে যে পরের ক্যারেক্টার কাকে চিন্তা করেছিস? আমি বললাম যে নূর ভাইকে চিন্তা করেছি। নূর জানে? না, উনি নিজেই ফোন দিলেন, এটা কোথায় বেচবি? আমি জানি না। উনি এনটিভিতে ফোন দিলেন, সব কিছু উনি ঠিক করে দিলেন, আমি জাস্ট ডিরেকশন দিলাম এবং ওনারা অভিনয় করলেন, এনটিভিতে এটা গেল। তারপরে হচ্ছে তখন দেশ টিভি আসবে এরকম একটা ইয়ে হচ্ছে, তখন হচ্ছে আলী জাকের আসাদুজ্জামান নূরকে বললেন যে ওয়ালিদকে তোদের এখানে নে। উনি আমাকে জাস্ট রেফার করলেন দেশ টিভিতে। এই যে আমার দেশ টিভিতে কাজ শুরু হলো, আমার ডিরেকশন, তো এখান থেকে আবার নতুন আর এক যাত্রা শুরু হলো নতুনভাবে। কারণ এতদিন কাজ করেছি নাটকে, মঞ্চ নাটক, টিভি নাটক, দুই ধারা। তারপরে আসলাম টেলিভিশনে। টেলিভিশনের কাজের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না, ওটা শুরু। আমাদের সাথে যেহেতু আসাদুজ্জামান নূর ছিলেন, হেড অফ প্রোগ্রাম হিসেবে পারভেজ চৌধুরী ছিলেন, তারা সবাই মিলে, এবং প্রত্যেকের একটা স্বপ্ন ছিল যে এই টেলিভিশনটাকে, নূর ভাই আমাদেরকে একটা কথা বলতেন যে প্রথম আলো যেমন সবাই ড্রয়িং রুমে রেখে গর্ববোধ করে, দেশ টিভিও যেন ড্রয়িং রুমে খুলে রেখে গর্ববোধ করে, ওই চিন্তা থেকে কাজ করতে হবে। তখন উঠতি বয়স, স্বপ্ন নিয়ে কাজ করেছি, আর নূর ভাই ছিলেন তখন আমাদের একটা আইডল মতো। এই যে টেলিভিশন শুরু হলো, একটানা টেলিভিশনে 16 বছর কাজ করলাম। 16 বছর ওখানে কাজ করার পরে তারপরে মালিক পক্ষের কিছু পরিবর্তন আসলো, তাদের নীতি নির্ধারণে কিছু পরিবর্তন আসলো, তারা প্রোগ্রাম থেকে নিউজে চলে আসলো, তখন আমার জায়গাটা কমে আসলো, যেহেতু আমার স্বপ্নটা ওখানে। দেশ টেলিভিশনের ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আসলো, তারা প্রোগ্রাম থেকে নিউজে চলে আসলো। তো তখন আমার ভিতরে একটা গেল যে আমি আসলে তো নিউজে কাজ করিনি, আমি হয় নাটক বানাবো নাহলে সিনেমা বানাবো, এই স্বপ্ন নিয়ে এখনও আছি। তো আমি ওটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি নিজেই কাজ করা শুরু করলাম। তখন বাইরে স্ক্রিপ্ট লেখা, গান লেখা, ফ্রিল্যান্সিংয়ে কাজ করলাম। তো গান লিখতে যেয়ে আমাদের এই দেশের একজন স্বনামধন্য শিল্পী আছেন, তানভীর আলম সজীব, উনি আমাকে বললেন যে তোর জন্য আসলে এনিগমা পারফেক্ট, তুই যেমন পাগল, তোর থেকে আর একটা বেশি বড় পাগল আছে এনিগমাতে। তো আমি আসলাম এনিগমাতে করে, তখন আপনার সাথে কথা হলো, দেখলাম যে না, আমার থেকে আসলেই বড় পাগল। তো এসে তো যে স্বপ্নগুলো দেখলাম, যে কাজগুলো আমি যেগুলো করতে চাই, যেগুলো চেয়েছি, যেগুলো চাইনি কখনো, কিন্তু শোনার পরে ভালো লেগেছে, এনিগমার যে কাজগুলো, যে স্বপ্ন নিয়ে দোয়েল এগোচ্ছে, তখন আমি এক বাক্যে বললাম যে আমি করতে চাই কাজ, বেতন কোনো কিছুই আমি দেখতে চাই না, আমি কাজ করতে চাই। এই যে আমার এনিগমার যাত্রা শুরু। 17 বছর একটা জায়গায় কাজ করে আবার আমার ওটিটি চলে আসে। এই যে আপনি এখানে কাজ করতে আসলেন, এই যে সিনিয়র জুনিয়র অনেকের সাথে মিক্সিং করে কাজ করতে হয় আপনাকে, ক্যামেরাম্যান, এডিটর, সবাইয়ের সাথে কাজ, যদিও এই কাজের অভিজ্ঞতা আপনার আছে, বাট ওইখানে একটা কি ছিল যে সেখানে সবাই প্রফেশনাল, আর এইখানে সব আনকরা নতুন, বা কিছু প্রফেশনাল, কিছু বয়স্ক লোকজন, সব কিছু মিলে আপনি কোপ আপ করলেন কীভাবে একটা অর্গানাইজেশনের সাথে? এই কোপ আপটা আসলে কি স্বপ্ন, আমাকে এনিগমা স্বপ্ন দেখিয়ে দিয়েছে। আমরা তো যারা কাজ করি মিডিয়াতে, কিংবা যারা ক্রিয়েটিভ কাজগুলো করি, তারা তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। তো এনিগমা প্রথম দিনই আমাকে স্বপ্নের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে তো বিভিন্ন ধরনের পদক্ষেপ কিংবা বাধার মধ্য দিয়েই তো যেতে হয়। তো এই কারণে আর কি এগুলো মেনে নিয়ে আর কি কাজগুলো করে যেতে হবে। আমি সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে প্রথমেই আমি একটা কথা বলছিলাম যে ওর একটা সুপ্ত প্রতিভা আছে, যেটা ও খুব সচরাচর হয়তোবা আমাদের কাছে বলেনি, বাট আমরা কাজ করতে গিয়ে বিভিন্নভাবে আমরা সেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি। ওয়ালিদ, আপনার এই গান লেখা, এই যে লেখক সত্তাটা আপনি গানে কনভার্ট করে, আপনি লিখছেন নাটক,
বা প্রোগ্রামের স্ক্রিপ্ট লিখছেন বা প্রোগ্রামের ডিজাইন করছেন, পাশাপাশি গান লেখাটা, এই প্যাশনটা আপনার কোন জায়গার থেকে আসলো? এইটার জন্য আমি গাজী রাকায়েতকে ধন্যবাদ দিই, যে গাজী রাকায়েতের যখন আমি ঘর ছাড়া নাটকটা লিখি, তখন এই নাটকটার কিন্তু যারা অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে অপূর্ব এখন যিনি আছেন, অপূর্ব, নিশো, তানিয়া, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী যাদের প্রথম এই নাটকে অভিনয় করা, আমার লেখা, গাজী রাকায়েতের পরিচালনায়, এবং তাদের প্রথম অভিনয় টেলিভিশনে নাটকের। এখানে করতে যেয়ে যেহেতু ধারাবাহিক, আমাকে বললো গান, এখানে একটা গান হলে ভালো হতো। যেহেতু আমি কবিতা লিখি ছোটোবেলা থেকেই, তখন তো গানের লেখার নিয়ম তো আমি জানি না, আমি জাস্ট কবিতা লিখে দিছি। যিনি সুরকার ছিলেন, ভদ্রলোক মারা গেছেন, উনি ভালো থাকুক ওপারে, এম এ আজাদ নাম ওনার, উনি খুব ভালো সুর করলেন। তো এবং প্রথম গানটায় আমার শুরু হলো হচ্ছে যে আধ্যাত্মিক গান দিয়ে, দেহতত্ত্ব যেটা, এটা শুরু হয়। এইটা পাওয়া আমার বাবার কাছ থেকে। আমার বাবা হচ্ছে মারুফতি তত্ত্বের একটু জ্ঞান ধারণ করেন উনি, এবং এটা চর্চা করেন। তো সেইটা থেকেই হয়তো বা ছোটোবেলা থেকেই দেখেছি কিংবা তাকে শুনেছি। আমাদের বাড়িতে প্রচুর গানের আসর বসেছে, লালন, হাসন, সমস্ত গানের আসর, কবি গান আমাদের বাড়িতে প্রায়ই বসতো। তো এইটা থেকে হয়তো বা আমার ভিতরে এটা রয়েছিল, এবং এই যে স্বপ্ন একটা নিয়ে কাজ করছি, নাটক লিখছি, আমার ভিতরে একটা স্বপ্ন জাগ্রত হলো যে না, আমি গান লিখতেও পারি। তখন আমি গান লিখলাম, এটা থেকে প্রথম শুরু করলাম। তারপরে হচ্ছে যে এই নাটকে 3-4টা গান আমার গেল। তারপরে রাকাত ভাই আরেকটা টেলিফিল্ম করলেন, ওখানে গান দরকার, ওখানে 3টা গান লিখলাম। এই যে গান, এইটা ছড়ালো। তারপরে যারা মিউজিক ডিরেক্টর আছেন, ওনারা কথাগুলো ভালো পেয়ে আমাকে বললেন যে আমাকে এরকম একটা নাটকের জন্য এই গল্পের উপর গান লিখে দিতে হবে। এইভাবে আমার গান লেখাটা শুরু হলো। আপনি কি গানটাকে এখন কমার্শিয়ালভাবে দেখছেন? গানটা আমি কমার্শিয়ালভাবে লিখছি। আমার একটা প্রশ্ন অলিদ আপনার কাছে, যে আপনি অনেকগুলো বই লিখেছেন। আমি অন্য বইগুলোর কথা বলছি না, আমি ভালোবাসা এবং তুমি, বা আপনার এসো ভালোবাসি আরেকবার, হ্যাঁ, এই জায়গাগুলোতে, বা নন্দিতা তুমি, এই জায়গাগুলোতে যাওয়ার আগে আমার যে বিষয়টা প্রশ্ন, কতগুলো শব্দের চোখে জল, আপনার এই বইটার সম্পর্কে আমি জানতে চাই প্রথমত। দ্বিতীয়ত, শব্দের চোখে জল, এই কথাটা আমরা সবাই জানি যে এটা নির্মলেন্দু গুণের একটা কবিতা থেকে উদ্ধৃত। আপনার মাথায় কিভাবে আসলো এই বিষয়টা? আমি লেখালেখির পাশাপাশি একটু কবিতা আবৃত্তি করার চেষ্টা করি আর কি, ভালো লাগে আমার, ভালো লাগা থেকেই নিজেই করি। সেক্ষেত্রে হচ্ছে অনেক কবিতার সাথে আমার পরিচয়। নির্মলেন্দু গুণের এই কবিতাটা, যে তুমি চলে যাচ্ছ, কবিতার লাস্টে যখন, হ্যাঁ, অমায়িকটা, যেটা লাস্টে হচ্ছে যে তুমি চলে যাচ্ছ নদীতে কান্নার কল্লোল, হ্যাঁ, তারপরে লাস্টে শেষ করলো যে তুমি কতগুলো শব্দের চোখে জল। এই শব্দটা আমার মাথায় অনেক দিন ধরে বাস করছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটা বই বের করলাম, যে কবিতাগুলো হচ্ছে যে প্রত্যেকটা কবিতাই দুঃখের, বেদনার, প্রতিটা কবিতায় ছোট ছোট। এই বইয়ের প্রথম ইয়েটাই হচ্ছে যে জাপানি যে কবিতাগুলো আছে, যে 3-4 লাইনের এক প্যাটার্ন, ওই প্যাটার্নেই লেখা, 3 লাইন, 2 লাইন, 4 লাইন, এরকম করে লেখা, এবং প্রত্যেকটাই দুঃখের। আমার কাছে তখন মনে হলো যে এই বইটার প্রথমে আমি নাম দিয়েছিলাম অন্য একটা, তখন আমার মনে হলো কতগুলো শব্দের চোখে জল নামটা ভালো হতে পারে, এবং আমার যিনি প্রকাশক ছিলেন উনিও পছন্দ করলেন। সেই থেকে আর কি। আমার আর একটা নাম ওনার পছন্দ, সেটা হচ্ছে নুহের প্লাবন। আমি কোনোদিন যদি আপনাদের মতো ফিল্ম মেকার হতে পারি, আমি এই নামটা দিয়ে আমি কিছু একটা করতে চাই আর কি। এটা আমারও একটা স্বপ্নের জায়গা। ফলে যে বিষয়গুলো বলছিলেন, আপনার এই যে এক্সপিরিয়েন্স, আপনার জার্নি, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনি দোয়েল ওটিটির কাছ থেকে কি এক্সপেক্ট করেন? মানে এইটা করতে গেলে তো আসলে অনেক এটা আসে, কিন্তু দোয়েল যেভাবে যাত্রা শুরু করেছে, আমি যেটা, দোয়েলের স্লোগানটা হচ্ছে যে টিভি দেখার নতুন অভিজ্ঞতা। ওটিটি বলতে যেটা ওটিটি ভাঙলে যেটা দাঁড়ায়, যে ওভার দ্য টপ
মিডিয়া কিংবা ওভার দ্য টপ। তো ওভার দ্য টপ হতে গেলে তো সব কিছু নিয়েই আসতে হবে। আমাদের অন্যান্য যারা ওটিটি আছেন তারা তো একটা বিষয়, নাটক নাহলে সিনেমা একটা আছে, কিন্তু দোয়েল আসছে সব কিছু নিয়ে। তো যেহেতু সব কিছু নিয়েই আসছে, তো এখানে আসলে চাওয়ার আর কিছু থাকে না। আমি কোনটা চাইবো, সবই তো আসছে। তো যেহেতু দোয়েল বলছে যে টিভি দেখার নতুন অভিজ্ঞতা, আমার কথা হচ্ছে যে সব কিছু নিয়েই যেহেতু আসবে, এবং দোয়েল যেন তার এই জায়গাটা ঠিক রাখে, যেন সব কিছু নিয়েই আসে অন্যদের। আপনার জায়গা থেকে দোয়েলের জন্য কি সাজেশন থাকতে পারে? দোয়েলের জন্য সাজেশন, দোয়েল যে ধর্ম নিয়ে এগোচ্ছে, যে কোনো ভায়োলেন্স দেখাবে না, কোনো মানে বাজে কিছু দেখাবে না, যেটা সহজ কথাই। দোয়েল হচ্ছে শুদ্ধ সংস্কৃত চর্চা করবে, এটাই যেন দোয়েল করে, এটাই আমার চাওয়া দোয়েল, এবং এটাই হচ্ছে আমার সাজেশন দোয়েলের প্রতি। ওয়ালিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আশা করি দোয়েল কর্তৃপক্ষ আপনার চাওয়া এবং আপনার প্রত্যাশার জায়গাটা ফিল আপ করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শুনছিলাম ওয়ালিদ হাসানের কথা, একজন কবি, একজন ভাবুক মানুষ, একজন ভবঘুরে এবং একজন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার। এই যে এতগুলো সত্তা নিয়ে যে এই লোক আমাদের সাথে কাজ করছে, আমরা তার কাজের মাধ্যমে নিজেরাও সমৃদ্ধ হচ্ছি। এরকম আমাদের অনেক কলিগস বা অনেক সহযাত্রী আছেন যাদের কথা হয়তো আপনারা আগেও শুনেছেন বা ভবিষ্যতে আরও শুনবেন। আমরা চাই যে আমাদের এই কষ্টগুলো আপনাদের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে আমরা কষ্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটু আমাদের জন্য যদি কষ্ট করেন, একটু দোয়েল ওটিটিটাকে, অ্যাপসটাকে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখে যদি একটু ফিডব্যাক দেন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে বলে আমরা আশা করি। আপনাদের অনুপ্রেরণা, উৎসাহ এবং আপনাদের অ্যাডভাইস আমাদেরকে সামনে এগিয়ে চলতে আরও প্রেরণা যোগাবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আমরা অনুষ্ঠান করছি আমাদেরকে ফিডব্যাক দিয়ে, আমাদেরকে উৎসাহ দিয়ে আমরা সবাই মিলে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে চাই, সেই জায়গায় আপনিও সামিল হবেন, আমরাও সামিল হতে চাই। ভালো থাকবেন, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে।